আমি যখন ছোট ছিলাম তখন একজন স্যারের কাছে পড়তাম। আমরা সবাই স্যারকে ডাকতাম ডিসি বলে, শর্ট নেম। স্যারের নাম হচ্ছে দীনেন চন্দ্র চন্দ্র। তো স্যার তো পৃথিবীতে নেই আজকে, কিন্তু স্যারের একটা কথা আমি খুব মেনে চলি। সেটা হলো, স্যার বলতেন জীবনে সুস্থ থাকার একমাত্র উপায় হলো সদা ব্যস্ত থাকা। স্যারের সেই কথাকে মান্যতা দিতেই আমি সবসময় চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখতে। আমার এই ইউটিউবের ভিডিও বানানো বা এই ইউটিউব জার্নি তারই অঙ্গ। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 11:16, আর এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের ঠিক বাইরে। রাত 2:30টার সময় আমার ট্রেন আছে এই কলকাতা স্টেশন থেকে, আর আমার যাত্রা হতে চলেছে কলকাতা স্টেশন থেকে ডিব্রুগড় পর্যন্ত। সেখান থেকে যে জায়গাটায় যাব সেটা পরবর্তীকালে আপনাদের ইনফরমেশন দিচ্ছি। আর অবশ্যই সেটা আমার খুব ব্যক্তিগত পছন্দের জায়গা। যদিও এই যাত্রায় এবার আমি একা নই, আমার সঙ্গে কি আছে সেটা পরে শেয়ার করছি। একটু জাস্ট বাইরেটা দেখাই। দেখুন একদম ফাঁকা এই কলকাতা স্টেশনের বাইরেটা। এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:22। তার আগে বলি, আজ হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ 2025। টেলি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন এই মুহূর্তে কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যে এবার আমার সঙ্গে ট্রেন জার্নি করতে চলেছেন তাকে আপনারা দেখেছেন আমার অগুন্তি ভিডিওতে, আমার ইউটিউব ক্যারিয়ারে একদম প্রথম থেকে ও আমার সঙ্গে ঘুরছে। আর এই হচ্ছে সৌপর্ণ। আচ্ছা, এবছর কত নম্বর ট্যুর হচ্ছে? শুরু করেছিলাম কুম্ভ দিয়ে, কুম্ভ, কোলাখাম, সিমলা মানালি, তারপর হচ্ছে সাসারাম, 5 নম্বর না তারপরে আরেকটা কোথায় গেলাম ভুলে যাচ্ছি, যাই হোক, না যাইসনি তারপর আর। সাসারামের পর এই হচ্ছে এবার আমার সঙ্গে ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করতে চলেছে। আর ডিব্রুগড় থেকে আমরা যাব কোথায় দেখা যাক, রাস্তা তো অনেকটা দূর। তুই কখন এসছিস? আমি এসেছি 9টায়। ও 9টার সময় এসছে, আমাদের ট্রেন কিন্তু রাত 2:30টার সময়। যাই, আজ রাত্রিবেলা ব্লগ করার কিছু সেরকম নেই, যা ব্লগ করবো ট্রেনের কালকে। আজকে 2:30টার সময় ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়বো। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তুই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছিস? বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছি, ফলে খাওয়া দাওয়ার কোনো চান্সই নেই। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে সাফার ওয়েটিং লাঞ্চ তো আগেও ছিল, আমি দেখিয়েছি আগের অনেকগুলো ভিডিওতে, কিন্তু এই সেকশনটা নতুন দেখছি। কিছুদিন আগে ছোটো মতন ছিল, বলছে এটাকে নতুন করে রিনোভেট করে বড় করা হয়েছে, আর খাওয়া দাওয়ার জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে, আর ওই জায়গাটাতে এসি, এইখানটা নন এসি, কিন্তু এই দুটো চালাচ্ছে দুটো একই কোম্পানি। যাক, এখানে বসা যাক, তাহলে সোমন এখানে বসা যাক। চলো, বলেছিলাম কিছু খাবো না, এখানে বসে বসে কোথায় খিদে পেয়ে গেল বল, তাই না? নিয়েছি দুটো ফ্রুট কেক আর ব্ল্যাক কফি, চটপট খেয়ে নিই, আর বসে আমি আর সৌপর্ণ কী করবো, গল্প করি। চল, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমার এই পর্বে কত টাকা খরচা হচ্ছে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। টিকিট ভাড়া এবং যা টুকটাক খরচা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে সবটাই থাকবে। এবং ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো এই সিরিজে যে 3-4টে ভিডিও হবে, প্রত্যেক পর্বে যে খরচা হচ্ছে তার একটা হিসেব আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া। ঘড়িতে বাজে 12:38। আমাদের ট্রেন 05391 কলকাতা থেকে ডিব্রুগড় আমি যে ট্রেন আছে সেটা আমাদের দিয়েছে হচ্ছে কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখনো ট্রেন যেতে প্রায় 2 ঘন্টা বাকি, তো আমরা যাই 2 নম্বর প্ল্যাটফর্মে। 12:46 যেটা আপডেট হচ্ছে, ট্রেন এইমাত্র পৌঁছেছে ডিব্রুগড় থেকে কলকাতা স্টেশন। আর এখন ট্রেন পরিষ্কার হবে, তারপর আমাদের বোর্ড করতে দেবে। অতএব এখন অপেক্ষা। অবশেষে 1:50 বাজে আমরা ট্রেনে উঠতে পেরেছি, এখনো এসি চালাইনি। সৌপর্ণ, তোর সিট বার্থ কোনটা? সৌপর্ণের হচ্ছে এটা, আর আমার হচ্ছে সাইড লোয়ার। রিসেন্টকালে এই নিয়ে 2বার পরপর সাইড লোয়ারে সিট পেলাম। ঘড়িতে রাত 2:30। অবশেষে আমাদের ট্রেন 05931 কলকাতা থেকে ডিব্রুগড়গামী স্পেশাল ফেয়ার ট্রেন কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে রওনা দিল ডিব্রুগড়ের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমরা অতিক্রম করবো 1355 কিলোমিটারের পথ। এই যাত্রাপথে আমরা পাবো 23টা হল স্টেশন। মোট সময় লাগবে প্রায় 28 ঘন্টা।
আজকে 10 তারিখ, আমরা গিয়ে পৌঁছাবো 11 তারিখ সকাল 4:30 নাগাদ, যদি সব কিছু ঠিকঠাক হয়। যাই হোক, আমি আর দাঁড়াবো না, রাত্রি 2:30 বেজে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, তারপর ব্লগটা কন্টিনিউ করব কালকে সকাল থেকে। তো এই বলে গুড নাইট। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:28, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে জঙ্গিপুর রোডে। ট্রেন এখানে প্রায় ওই 18 মিনিট মতন লেট। আমরা কলকাতা স্টেশন থেকে 256 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে জঙ্গিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছেড়েও দিয়েছে। এখানে ট্রেনের হল টাইম ছিল 2 মিনিটের। এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের নিউ ফারাক্কা। আরেকবার গুড মর্নিং। ঘুম ঠিকঠাক হয়েছে, বেশিক্ষণের জন্য আমি ঘুমাইনি, ওই রাত্রি 3:30 বেজে গেছে ঘুমোতে। সৌপর্ণরা আশা করছি ঘুম ঠিকঠাক হয়ে যাবে। ঘুম ঠিক হয়েছে তোর? ঘুম ঠিক হয়েছে, কিন্তু যেটা বলার সেটা রাত্রিবেলা ঠান্ডা লাগছিল, চাপাতে ছিলাম, তারপরে এইটা গায়ে পরে নিয়েছে, এখন ঠিকঠাক লাগছে। আজ সারাদিন ট্রেনে থাকতে হবে, কালকে সকালবেলা আমরা গিয়ে নামবো হচ্ছে ডিব্রুগড়ে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আনিনি, ডিব্রুগড় পৌঁছবো। এবার সেখান থেকে কি করব পরবর্তী এপিসোডে আমরা তুলে ধরবো, কিন্তু কোনো কিছুই বুক নয়, সব কিছু ওখানে গিয়েই ঠিক করব। বুক করলে অনেক কিছু ইনফরমেশান দেওয়া যায় না, এবার আশা করছি অনেক কিছু ইনফরমেশান দেওয়া যাবে। ঘড়িতে বাজে হচ্ছে 8:20। আমরা খুব শিগগিরই ফারাক্কা ব্যারেজ ক্রস করব। তার আগে একটা ম্যাসিভ কার্ভ এই ট্রেন তার গতিবেগ কিছুটা কমিয়ে দিয়েছে। আমরা তো টোটাল অতিক্রম 1350 কিলোমিটার মতন পথ ডিব্রুগড় পর্যন্ত, আর এই পথে হল স্টেশন আগেই বলেছি 23টা। এবার মোটামুটি সময় লাগবে 28 ঘন্টা মতন, যেটা ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে। কালকে 6:30 নাগাদ আমাদের পৌঁছানোর কথা ডিব্রুগড়, সকাল 6:30। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। সেরকমভাবে কিছু হাইয়েস্ট পারমিসিবল স্পিডের উল্লেখ নেই এদের যে রেলের যে ওয়েবসাইট আছে। আর ট্রেন সপ্তাহে একদিনই চলে, রবিবার রাত্রিবেলা। ইনফ্যাক্ট সোমবার সকাল ভোর 2:30 নাগাদ এই ট্রেন রওনা দেয় ডিব্রুগড়ের উদ্দেশ্যে। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ পৌঁছায় ডিব্রুগড়। এই ট্রেন হচ্ছে LHB কোচের। কারণ স্পেশাল ট্রেনগুলো আমি দেখি ICF হয়, এটা একটা ভালো যে এই ট্রেনটা LHB। এই ট্রেনে আপনি পেয়ে যাবেন 4টে জেনারেল কোচ, একটা স্লিপার ইকোনমি কোচ, আর আছে 7টা স্লিপার কোচ। এছাড়াও 6টা হচ্ছে AC 3 টায়ার, 2টো AC 2 টায়ার। কোনো ফার্স্ট ক্লাস কোচ নেই এই ট্রেনে। আর যেটা উল্লেখযোগ্য সেটা হলো এই দীর্ঘ যাত্রায় এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং নেই। যা রেলের ওয়েবসাইট দেখাচ্ছে ক্যাটারিং এর সুবিধা নেই। কিন্তু আমি এইমাত্র জোম্যাটোর অ্যাপ দিয়ে PNR কপি করে সেখানে অর্ডার করলাম NGP স্টেশন থেকে খাবার, জোম্যাটোর অ্যাপ দিয়ে ডাইরেক্ট থ্রু। তো আমি করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। ইনফরমেশন দিতেই আমরা নিউ ফারাক্কা জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমাদের হল্ট আছে। এই যাত্রাপথে এটা আমাদের 7 নম্বর হল্ট, ওটা আমাদের জঙ্গিপুর ছিল 6 নম্বর হল্ট। কলকাতা স্টেশন থেকে 300 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন এবং আমিও এই নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 7 মিনিট আগেই প্রবেশ করে গেছে। আর এই যাত্রাপথে এটা আমাদের 7 নম্বর হল স্টেশন। এখানে
ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। একটু আগে ট্রেনটা পিছিয়ে ছিল, তো এখন দেখছি বিফোর টাইমেই পৌঁছে গেছে এই নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে। ওয়েদার ফ্যান্টাস্টিক এবং এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। সকালবেলা থেকে মনটা চা চা করছে, কিন্তু কোনো চা দাদা বা চা ভাইয়ের দেখা পাইনি। একজন উঠেছেন, উনি মালদায় নেমে যাবেন। আমি বললাম তুমি একটু বেঁচে এসো, আমি একটু ব্লগ করি, তারপর আমাকে 1 কাপ চা পান করিও। আচ্ছা উঠে পড়ি, একটুই ট্রেন ছেড়ে দেবে, কেন অনেকটা ডিস্টেন্স দেখুন, অনেকটা। এই তো দাদারা একজন কফি বানাচ্ছে, দাদাকে পেয়ে গেছি। আচ্ছা 1 কাপ কফি 20 টাকা। সাধারণত যারা স্টেশন থেকে ওঠে, প্ল্যাটফর্ম থেকে ওঠে, তাদের কফি খুব একটা খারাপ হয় না, সত্যি খারাপ না, ভালোই। ঘড়িতে বাজে 8:35, পাশে পেয়ে গেছি NH-12 কে এবং আমরা এবার ক্রস করব ফারাক্কা ব্যারেজ। ও দারুণ দারুণ, অপরূপ সুন্দর। খুব শীঘ্রই ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা উদ্বোধন হয়ে যাবে। তাহলে যেটা সুবিধা হবে, এই যে রাত্রিবেলা যে আমাদের শিলিগুড়িগামী যে ভলভো বাসগুলো আছে বা অন্যান্য যেসব গাড়ি আছে, তারা আর দ্রুততার সঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছতে পারবে। শুনছিলাম ডিসেম্বরেই নাকি উদ্বোধন হয়ে যাবে ওই সেতুটা। অসাধারণ। সাধারণত যখনই এই পথ দিয়ে আমি যাত্রা করি, রাত্রিবেলায় ক্রস করি, দিনের বেলা খুব একটা যাত্রা হয় না। আজকে যখন যাত্রা করছি দিনের বেলা, তো আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরছি। এই ফারাক্কা ব্যারেজে মোট 109টা গেট আছে এবং এর নির্মাণ সম্পন্ন হয়েছিল 1975 সালে। ফারাক্কা ব্যারেজ অতিক্রম করা মানে অবশেষে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে মালদা জেলায় প্রবেশ করে গেলাম। ট্রেনটা আমাদের দাঁড়িয়ে গেল গৌর মালদা স্টেশনে। তার কারণ ওই দিক দিয়ে আসে 12042 NGP হাওড়া শতাব্দী এক্সপ্রেস। দেখুন খান ঝালাপালা করে দিল। এইখানে কিন্তু হল্ট নয়, আমাদের গৌর মালদাতে দাঁড়িয়ে গেল ট্রেনটা। আমার হয় শতাব্দীকে জায়গা দিতে। যাই একটু বসি, তারপর মালদা স্টেশনে একবার নামবো। 9:08 অবশেষে আমরা আমাদের 8ম হল্ট স্টেশন মালদা টাউনে। কলকাতা স্টেশন থেকে 335 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে মালদা টাউন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। আর এখানে ট্রেন প্রবেশ করে গেছে বিফোর টাইমে। এখানে ট্রেনের হল টাইম 10 মিনিটের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচারও বাড়ছে। এই মুহূর্তে মালদার টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে 30 টাকা 4টে মিষ্টি। যাই হোক, বাড়ি থেকে লুচি আর আলু ভাজা নিয়ে এসেছি। বাড়ি থেকে আনা লুচি আর আলু ভাজা। এই হচ্ছে লুচি আর আলু ভাজা, আমার খুব ফেভারিট। ছোটবেলায় স্কুলে তো এটা খুব ফেভারিট ছিল আমার, স্কুলে নিয়ে যেতাম। আমি খেয়ে ফেলেছি, এটা কি মিষ্টি আমি জানি না, মালদা থেকে কিনলাম, বেশ ভালো খেতে, দারুণ। 4টে নিল 30 টাকা, দামটা একটু বেশি নিল সাইজ অনুযায়ী, কিন্তু বেশ ভালো খেতে। ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে। আর এই ট্রেন সম্বন্ধে বলি, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি। ওয়াশরুম গেছিলিস? ওয়াশরুম রাত্রে একবার গেছিলাম, পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার। আমি সকালবেলা একবার গেছিলাম, পরিষ্কারই ছিল, দুর্গন্ধ বেরোচ্ছিল না। কিন্তু অ্যাটেন্ডেন্টের দেখা পাচ্ছি না, আমার মনে হয় অ্যাটেন্ডেন্ট ওই দিকে আছে। আমরা AC 3 টিয়ারে যাত্রা করছি, আমাদের ভাড়া পড়েছে ওই 1900 সামথিং মতন। যেটা বলার সেটা হচ্ছে এই ট্রেনে আছে হচ্ছে জেনারেল ক্লাস আছে, স্লিপার আছে, স্লিপার ইকোনমি আছে, AC 3 টিয়ার, AC 2 টিয়ার আছে। তার ভাড়ার ক্লাসিফিকেশনগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে একটা প্রশ্ন আছে যে এখন আপনারা কেন এই ট্রেনটাকে বাঁচবেন ডিব্রুগড় যাওয়ার জন্য?
না, আমি ওরকম কোনো কারণ নেই। আমার যেটা মনে হয়েছিল যে এই ডিব্রুগড় যাওয়ার জন্য যে 3টে ট্রেন আপাতত চলছে, 2টো কামরূপ এক্সপ্রেস আর একটা হচ্ছে এই ডিব্রুগড়ের স্পেশাল ফেয়ার ট্রেন, সেটা কম সময়ে ডিব্রুগড় পৌঁছে দেবে আর সকাল সকাল পৌঁছে দেবে। তার কারণ সেই দিনটা পুরো কাজে লাগাবো। আচ্ছা, আরও 2টো ট্রেনের ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দেখ। আমি একটু হোয়াট ইজ মাই ট্রেনটা দেখে নিন। সেটা হচ্ছে একটা 15961 আছে কামরূপ এক্সপ্রেস, আর একটা হচ্ছে 15959 আছে কামরূপ এক্সপ্রেস। যে একটা ট্রেন হচ্ছে গুয়াহাটি হয়ে যায় কামরূপ এক্সপ্রেস, আর একটা গুয়াহাটিকে বাইপাস করে চলে যায়। যেটা গুয়াহাটিকে বাইপাস করে যায় সেটা প্রায় সময় লাগে 28 ঘন্টার মতন, আর যেটা গুয়াহাটি হয়ে যায় সেক্ষেত্রে সময় লাগে প্রায় 33 ঘন্টা মতন। এবার যেটা 28 ঘন্টা লাগে সেটা রাত্রি 10টার সময় পৌঁছায়, ফলে একটা দিন আমাদের থাকতে হতো ওখানে, ফলে হোটেল ভাড়া দিতে হতো। সেই কারণে এই ট্রেনটা চুজ করা। আর অন্যটা 33 ঘন্টা লাগছে বলে ওই কারণে আমরা ওই ট্রেনটা চুজ করিনি, এটাই সুটেবল মনে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ট্রেনটা শুধু সপ্তাহে একদিন চলে, রবিবার রাত্রিবেলা অর্থাৎ সোমবার 2:30 নাগাদ এটা ছাড়ে, এটা অড টাইমে। কামরূপ এক্সপ্রেস সন্ধ্যে 6:30টায় ছাড়ে হাওড়া স্টেশন থেকে, যেটা 15961 সেটা সোমবার আর শুক্রবার ছাড়ে, আর যেটা 15959 সেটা বাদ বাকি দিনগুলো হাওড়া স্টেশন থেকে ছাড়ে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। এবার আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী যেটা সুবিধা হয় সেটা আপনারা চুজ করতে পারেন। আমার ক্ষেত্রে এটা মনে ছিল কনভিনিয়েন্ট, কিন্তু কামরূপ এক্সপ্রেসে কিন্তু একটা জিনিস, প্রায় 300-400 টাকা মতন ভাড়া কম মনে হয় ডিব্রুগড় যাওয়ার জন্য। এটা একটা ভালো জিনিস। এখানে স্পেশাল ফেয়ার ট্রেনসের জানি না ভাড়াটা প্রায় 300-400 টাকা মতন বেশি, 1900 টাকা কাছাকাছি প্লাস ট্যাক্স। ব্রেকফাস্ট করেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এবার এটা চা নিয়ে নিলাম, একটা দুধ চা 20 টাকা করে। এটা কিন্তু IRCTC চা না, দাদা উঠেছে এমনি, সেখান থেকে নেওয়া হলো। ট্রেনটা কুমেদপুর জংশনে এসে আটকে গেল। ঘড়িতে বাজে এখন 10:56। 425 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে কলকাতা থেকে এখন বারসই রেলওয়ে জাংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখানে প্রায় 26 মিনিটের কাছাকাছি লেট। আর এই যাত্রাপথে এটা আমাদের 9 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আর যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। যখন থেকে ট্রেনে উঠেছি সব ঠিকঠাকের মধ্যে একটা বেঠিক হচ্ছে, এই বেসিনে দেখুন জল পড়ছে না। এই অ্যাটেন্ডেন্টকে দেখতে পাচ্ছি না, কোথায় অ্যাটেন্ডেন্ট? যাই হোক, এখন অপেক্ষা করছি 22301 বন্দে ভারত এক্সপ্রেসের জন্য, যেটা হাওড়া থেকে যাবে হচ্ছে NGPর পথে, এবং আমার মনে হয় সেটা কিছু সময় পর এখান থেকে ক্রস করবে একদম। তাই জন্য আমাদের ট্রেনটা এই হাটোয়ার যে রেলওয়ে স্টেশন আছে এখানে দাঁড় করিয়ে দিল। 12:03 বাজে অবশেষে বন্দে ভারত আসছে, NGP বন্দে ভারত। ঝালমুড়ি দিলাম আর ট্রেনটা এবার ছেড়ে দিল। বন্দে ভারত বসালো না? বসালো, হ্যাঁ। অবশেষে 483 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে এখন আমরা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন 1 ঘন্টা লেট। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। যেটা বলার সেটা হচ্ছে এই যাত্রাপথে এটা আমাদের 10 নম্বর হল স্টেশন। এখানে প্রচণ্ড গরম লাগছে, টেম্পারেচার দেখি 26 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে তার থেকেও বেশি গরম। ও এখন টাইম হচ্ছে 12:25, 11:20 নাগাদ এখানে আসার কথা। আমি ভেতরে গিয়ে বসি, প্রচণ্ড গরম লাগছে। 1:56 ট্রেনটা পৌঁছে গেছে আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। 1 ঘন্টা লেট ছিল, সেটা পুরোপুরি মেক আপ করে দিয়েছে, NGPতে পৌঁছে গেছে। অবশেষে 570 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা NGP স্টেশনে, আমার অন্যতম ফেভারিট রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের হল টাইম 10 মিনিটের। আর এই যাত্রাপথে এটা আমাদের 12 নম্বর হল স্টেশন। ট্রেন এখানে একদম ঠিকঠাক টাইমে আছে। 1 ঘন্টা লেট ছিল, পুরো মেক আপ করে দিয়েছে। দারুণ।
প্রচণ্ড গরম। আমাদের ফুডও চলে এসছে জোম্যাটো থেকে, দেখা যাক ঠিকঠাক দিয়েছে কিনা। আমি ওপরে চলে যাই, ভালো লাগছে না। আমরা শিলিগুড়ির মোনাক বিরিয়ানি থেকে এইটা অর্ডার করেছি জোম্যাটোর দ্বারা। এটা দুটো চিকেন বিরিয়ানি আছে, এটা রায়তা দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, আর এটা যে গ্রিন চাটনি দিয়েছে। টোটাল দাম পড়েছে 418 টাকা। ছেড়ে মানে সব কিছু ডিসকাউন্ট দিয়ে আমি জোম্যাটোতে 150 টাকা ডিসকাউন্ট পেয়েছি, তারপরেও 418 টাকা দাম পড়েছে। এবার খাওয়া দাওয়ার পর বলতে পারবো। সৌপর্ণ তুই খা আগে ফার্স্ট, আমি পরে খাচ্ছি। সৌপর্ণ প্রথমে ট্রাই করছে। সৌপর্ণ একবার চিকেনের কোয়ালিটি দেখিয়ে দে। এই লেগ পিস দিয়েছে, খুব একটা বড় না, আর ভাতের কোয়ালিটিও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। এ দেখ, মোটামুটি সেরকম ভালো না। সেরকম ভালো না। সৌপর্ণ খেয়ে যা মনে হলো বা আমার যা দেখে মনে হচ্ছে, আপনারা এই মোনাকের বিরিয়ানি জোম্যাটো থেকে অর্ডার করবেন না। আমার মনে হচ্ছে না আপ টু দ্য মার্ক। এরপর আমি খাবো, তারপর আপনারা বলে দেবো। চলুন আমি একটু খেয়ে দেখি। এবার একটু শুধু ভাতটা খাই। এই একদমই ভালো না। আমি মোনাকে বিরিয়ানি অর্ডার করলাম, কারণ এটা 4.30 জোম্যাটোতে। খবরদার ধোকা খাবেন না। আচ্ছা, এই যে চিকেনটা আমি খেলাম, চিকেনটা একটু খেয়ে দেখি। চিকেনটা ফ্রেশ। আমাকে আবার দুটো চিকেন দিয়েছে। এই তোকে কটা দিয়েছে রে? আমাকে দুটো চিকেন দিয়েছে বাবা। ও বাপরে, দুটো চিকেন, বাপরে। দুটো চিকেন না দিলেও চলতো, ভাতের কোয়ালিটিটা একটু ভালো হলো দারুণ হতো। দুটো 40 অবশেষে আমরা ক্রস করছি তিস্তা ব্রিজ। ঘড়িতে বাজে 2:52। এইবার আমরা ক্রস করব উত্তরবঙ্গের অন্যতম সেরা নদী জলঢাকা। প্রথমে ক্রস করলাম তিস্তা, এবার ক্রস করব জলঢাকা। বেসিক্যালি এই নদীগুলোর কথা আমি ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম। কোনোদিন ভাবিনি যে ইউটিউবের জন্য ব্লগও বানাতে হবে, আর এরকমভাবে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে সেটা পরিবেশন করতে হবে। দুটোই বেশ মজাদার। 4 অক্টোবর যে বৃষ্টি হয়েছিল, তখন এই নদী বিশাল ফুলে পেঁপে উঠেছিল। যাই হোক, ব্রিজ নাম্বার 59 জলঢাকা নদীর ওপরে এখন আমরা ক্রস করছি। ক্লাস, শুধু ল্যান্ডস্কেপ দেখুন আর ট্রেনের কারটা দেখুন। ও ডান দিকে দেখুন এইটা, আর এই ট্রেনের কার, কি বলবো, অপূর্ব, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আমরা এখন ক্লাস করছি অঙ্গুরা ভাষারিবার। কিছুক্ষণ আগে আমরা ক্রস করলাম অঙ্গ্রভাষা রিভার, আর যে ব্রিজটা ছিল সেটা ডুডুয়া ব্রিজ। ঘড়িতে এখন বাজে 3:35, আর আমরা এখন ক্রস করছি গোসাইডাঙ্গা রেলওয়ে স্টেশন। এরপরে আমরা ক্রস করব উত্তরবঙ্গের অন্যতম বড় নদী তোর্ষা। কি অপূর্ব লাগছে, এই শুধু খালি চোখে দেখা যাবে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে।
ঘড়িতে বাজে এখন 3:38। আমরা এখন ক্রস করতে চলেছি তোরসা নদী। প্রথমে তিস্তা হলো, তারপর জলঢাকা, এবার তোরসা। কলকাতা স্টেশন থেকে 696 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমরা নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে, যেখানে ট্রেনের হল টাইম 5 মিনিটের। আমার মনে হচ্ছে আরও বেশিক্ষণ দাঁড়াবে, তার কারণ হচ্ছে এখানে বিফোর টাইমে ট্রেন ঢুকে পড়েছে। আমরা এখন আছি কোচবিহার রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যাত্রাপথে এটা আমাদের 13 নম্বর হল স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:23। প্রথমবার আমি এলাম, এই স্টেশনে নামলাম। আমাকে অনেকেই বলেছেন যে এখানে একবার এসে কোচবিহার রাজবাড়ি একবার কভার করার জন্য, এছাড়া এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান কভার করে ব্লগের আকারে ইউটিউবে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা যারা থাকেন এখানে একবার কমেন্ট করবেন, খুব ভালো লাগবে। পুরো 35-এই ছেড়ে দিয়েছে, এখন 36 হয়ে গেছে। একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে, ট্রেন বিফোর টাইমে আছে। এক সময় তো আমি বেশ ঘাবড়ে গেছিলাম যে 1 ঘন্টা রেটে চলছে, কী হবে, যদি এখনও পুরো রাত বাকি আছে। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার। তারপর আমরা তারপরের হল স্টেশনে যাবে আসামে প্রবেশ করে যাব। আশা করছি তখন সন্ধ্যেও হয়ে যাবে, আর কিছু দেখানোর মতন হবে না। এবং কালকে যখন সকাল হবে, যদি ট্রেন ঠিকঠাক টাইমে যায়, তাহলে আমরা ডিব্রুগড় সকাল সকালই পৌঁছে যাব। অবশ্যই চেষ্টা করবো আমরা যখন ট্রেনটা ব্রহ্মপুত্র যদি ক্রস করবে তখন একবার আমাদের দেখানো। দেখুন, এবার আমরা ক্রস করবো কালজানি নদী। ঘড়িতে বাজে এখন 4:49। ও তাহলে বলুন তো, আজকে আমরা এই যাত্রাপথে কতগুলো নদী পার করলাম? প্লিজ কমেন্টের সাহায্যে বলবেন পুরো ট্রেন যাত্রায় কটা নদী আমরা ক্রস করলাম। এখনো কিন্তু বাকি থেকে যাবে, কালকে সকালবেলা আরেকটা বাকি থাকবে, যদি আমি কভার করতে পারি। 715 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে কলকাতা থেকে আমরা নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। আমরা আছি নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রাপথে এটা আমাদের 14 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে কোকরাঝোর। সেটা হচ্ছে প্রায় 6টা নাগাদ, 6:05 নাগাদ। আবার রেস্টিং এরপরে আর কিছু দেখানোর নেই। আমি তো একবার নামবো কোকরাঝোরে, আর কিছু নেই মোটামুটি। এই রাত্রিবেলা আমাদের বিরিয়ানি খেয়ে পেট পুরো ভর্তি। হ্যাঁ রে সোপনো, পেট ভর্তি এখনো বিরিয়ানি খেয়ে। সত্যি কিন্তু হেভি হেভি ভরে গেছে পেটটা। মনে হচ্ছে না রাত্রিবেলা কিছু খেতে হবে, যদি এখন আর্লি, অনেক বলাটা খুব মুশকিল। কিন্তু রাত্রিবেলা আমরা হয়তো হেভি কিছু ডিনার করবো না, হালকা খেলেও হালকা কিছু। ঘড়িতে বাজে 6:50। অবশেষে কলকাতা স্টেশন থেকে আমরা 821 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে 10 মিনিট আগেই প্রবেশ করে গেছে, মানে বিফোর টাইমে আছে। এই যাত্রাপথে এটা আমাদের 16তম হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আমরা এখন আছি নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন নিউ বঙ্গাইগাঁওতে টেম্পারেচারটা আছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, আমি আর সৌপর্ণ উঠে পেয়েছি। সৌপর্ণ তো শুয়ে শুয়ে কাটিয়ে এসছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তুইও ঘুমোচ্ছিলিস না মোবাইল দেখছিলিস? মোবাইল দেখছিলিস। দেখ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর বিরিয়ানিটা ভালো ছিল না, একটু শরীরে অস্বস্তি হচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ক্লান্তিও লাগছিল, কালকে রাত্রিবেলা ঘুমটা হয়নি তো। এখানে নেমে বেশ ভালো লাগছে। এরপরে একটা বড় হল্ট আছে আমাদের, সেটা হচ্ছে রাঙ্গিয়া জাংশনে। সেটা এখন দেরি আছে, 9টার সময় পৌঁছানোর কথা, প্রায় 25 মিনিটের হল্ট আছে। ট্রেনটা ঠিকঠাক আসছে, খুব ভালো আসছে। ইনফ্যাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা যদি কখনো ডিব্রুগড় আসতে চান, এই ট্রেনটা কিন্তু অ্যাভেল করতেই পারেন আসার জন্য, খারাপ না। দেখা যায় কালকে সকালবেলা কোন টাইমে পৌঁছায়, সেটা একটা ব্যাপার। হালকা কিছু খাওয়ার জন্য 2টো কেক কিনলাম আমার আর সৌপর্ণের জন্য। উঠে পড়ি। ট্রেনটা প্রায় 20 মিনিট পর এখান থেকে রওনা দিল নিউ বঙ্গাইগাঁও থেকে। এতক্ষণ দাঁড়িয়েছিল। এখন ঘড়িতে বাজে 7:30।
যেটা বলেন এখন একটা স্টেশন আসছে চাপড়াকোটা বলে, তারপরে আসবে হচ্ছে বিজনি। এই চাপড়াকোটা আর বিজনির মধ্যে পড়বে আরেকটা নদী, সেটা হচ্ছে মানস। আমি অন্ধকারে তো আপনাদের দেখাতে পারবো না। তো আজকে বিভিন্ন যে নদীগুলো আমি দেখিয়েছি এই ব্লগের মাধ্যমে, তাই জন্য তার ইনফরমেশন দিলাম যে মানুষও আজকে আমাদের এই যাত্রাপথে পড়বে। আর মানুষ কিন্তু ব্রহ্মপুত্রের অন্যতম একটা উপনদী। এই মানস নদীকে কেন্দ্র করে যে প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায় সেটাই হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এই ন্যাশনাল পার্ক কিন্তু খুব সমৃদ্ধ, বিভিন্ন বন্যপ্রাণী এখানে পাওয়া যায়। যাই হোক, পরে আর টুকটাক ইনফরমেশন দেবো, এবার জায়গায় গিয়ে বসি। আর কিছু দেখানোর নেই, বাইরে তো পুরো অন্ধকার। ওই রাঙ্গিয়া স্টেশনেই নামবো একবার, ওখানে 25 মিনিট মতন হল্ট আছে, কটা দেখা পৌঁছায়, আমি যাই জায়গায়। কলকাতা থেকে 930 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন রাঙ্গিয়া জংশনে ট্রেন এখানে একদম ঠিকঠাক টাইমে আছে, কোনো অসুবিধা নেই। যেটা বলা সেটা ট্রেনে কিন্তু হল টাইম 25 মিনিটের, অনেকক্ষণ হল টাইম এখানে। আর এই যাত্রাপথে এটা আমাদের 17 নম্বর হল স্টেশন। রাঙ্গিয়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, এখন 9:30 বাজে। আর ট্রেনটা অনেকটা খালি হয়ে গেল, রাঙ্গিয়া স্টেশনে কিন্তু অনেকটা খালি হয়ে গেছে ট্রেনটা, দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের মতন একটু সময় কাটাই, আর নতুন কিছু যদি ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর নয়তো একদম কালকে সকালে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং, এখন 5:15 বাজে। আজকে হচ্ছে নভেম্বর মাসের 11 তারিখ 2025। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ডিব্রুগড় পৌঁছে যাবো, যদি ট্রেনটা ঠিকঠাক পৌঁছে যায়। আর এই ট্রেনের চলার অভিজ্ঞতা পরে আমি পৌঁছে গিয়ে আরও বলবো, সকালটা আপনাদের শেয়ার করি। আগে একটু দেখালাম, আরেকবার দেখাই রে, অসাধারণ লাগছে বাইরেটা, খুব সুন্দর। আর ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা। টিপিক্যাল একটা শীতকালের সকাল, যদিও শীত এখন পুরোপুরি আসেনি। দারুণ লাগছে আকাশটা, দেখুন এটা দারুণ না? অসাধারণ একটা ট্রেন জার্নি হচ্ছে, দারুণ। শীতের এই সকালবেলা প্রকৃতি যেন অন্যরূপই ধরা দিচ্ছে আমার এই ক্যামেরায়। বাইরেটা দেখুন একদম পুরো আবার কেমন হেজি হয়ে গেল, দেখুন পুরো হেজি। কলকাতা থেকে 1355 কিলোমিটারের যাত্রা করে অবশেষে আমরা ধেমাজি, এটা আমাদের যাত্রাপথের অন্তিম হল স্টেশন, মানে এটা 23 নম্বর হল স্টেশন। এখানে ট্রেন 11 মিনিট লেট। আর আমরা আছি ধেমাজি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 2 মিনিট হল্ট আছে, এক্ষুনি ছেড়ে দেবে। ধেমাজির পরের স্টেশনই হচ্ছে, মানে পরের যে হল্ট হবে সেটাই হচ্ছে ডিব্রুগড়। ঘড়িতে এখন বাজে 5:40। টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঠান্ডা আছে, খুব বেশি না হলেও ঠান্ডা আছে। ডিব্রুগড় পৌঁছতে আর বেশি দেরি নেই, হয়তো আধ ঘন্টা মতন সময় লাগবে। কিন্তু এই ব্লগে
শেষ মুহূর্তে তুলে ধরবো বগিবিল ব্রিজের ভিডিও, যা শেষ পাতে মিষ্টির মতন। বগিবিল ব্রিজ, যা রেল কাম সেতু হিসেবে ভারতবর্ষের দীর্ঘতম, 5 কিলোমিটার লম্বা। আসামের দুটো জেলা ধেমাজি এবং ডিব্রুগড়কে খুব সহজেই মিলিত করেছে এই বগিবিল ব্রিজ। দেখুন, ওপর দিয়ে যাচ্ছে সড়ক আর নিচে দিয়ে আছে রেল লাইন। এই দেখো, ডাবল ডেকার ব্রিজ, বগিবিল ব্রিজ। যা 5 কিলোমিটার লম্বা। অসাধারণ লাগছে। এই সেতু উদ্বোধন হয়েছিল 25শে ডিসেম্বর 2018 সালে। পাঁচ মিনিটের ওপরে লাগলো এই সেতু অতিক্রম করতে। অবশেষে আমরা ডিব্রুগড় জেলায় প্রবেশ করলাম। দশ মিনিট মতন লেট, একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছে। দাঁড়িয়ে আছে ডিব্রুগড় রাজধানী। 10 মিনিট দেরিতে আমরা অবশেষে পৌঁছলাম ডিব্রুগড়ে। আর এই যাত্রাপথে আমরা ক্রস করলাম 1355 কিলোমিটার। আর এই 1355 কিলোমিটারে ছিল 23টা হল স্টেশন। যেটা বলার, এই ট্রেনে চড়ার অভিজ্ঞতা বেশ ভালো। 10 মিনিট দেরিতে পৌঁছলেও এসি ঠিকঠাক কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম ঠিকঠাক ছিল, আর সব কিছু ঠিকঠাক ছিল। কালকে রাত্রিবেলা ঘুম দারুণ হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। দুটো ড্রব্যাক আমি দেখতে পেয়েছি, সেটা হলো এক, এটাতে প্যান্ট্রি নেই, এটা একটা বড় অসুবিধা। আর 2 নম্বর, অ্যাটেন্ডেন্টকে আমি অতটা খুব একটা অ্যাক্টিভ দেখতে পাইনি। এই দুটোই জিনিস আমাকে ভুগেছে। আর আমাদের কোচটার জলের কিছু সমস্যা ছিল, অন্যান্য না, B2 B3 কোচে কোনো জলের কোনো সমস্যা ছিল না। আমাদের কোচটার কে জানে কী সমস্যা ছিল, কে জানে, জলের সমস্যা ছিল। কিন্তু ওয়াশরুমে জল ঠিকঠাক করছিল, কিন্তু বেসিনে জল ঠিকঠাক করছিল না। যাই হোক, পরের পর্বে থাকবে আমাদের এই ডিব্রুগড় থেকে রোয়িং কিভাবে আমরা পৌঁছেছি সেটা তুলে ধরবো, এবং আমরা বাইক রেন্ট নিয়ে যাব। সেই বাইক রেন্টের বিভিন্ন ইনফরমেশান দেবো, কি কি ডকুমেন্ট লাগছে সেটাও তুলে ধরবো, সব কিছু তুলে ধরবো। আর এই পর্বে আমাদের খরচা হচ্ছে এক একজনের ওই 405 টাকা মতন, সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।